দেখতে দেখতে এবারে বিপিএল এর 28টা ম্যাচ শেষ হয়ে গেছে। আর্লি প্রেডিকশনস আগের একটা ভিডিওতে দিয়েছিলাম, যেখানে বলছিলাম টপ ফোরে কারা থাকতে পারে, যেখানে উপরের দিকে রংপুর রাইডার্স ইতিমধ্যেই নিজেদের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছে, কোয়ালিফাই করে ফেলেছে ইতিমধ্যে প্লে অফস এর জন্য। বরিশাল এবং চট্টগ্রাম তারাও কিন্তু এক পা দিয়েই রেখেছে বলতে গেলে। আর মাত্র একটা ম্যাচ জিততে পারলেই হয়তো সেই জায়গাটায় ইকুয়েশনটা সেখানেও তারা মিলিয়ে ফেলতে পারবে। অর্থাৎ এই তিনটা দল বাকি চারটা দলের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ফর্মের হিসেবে, দল গঠনের হিসেবে, শক্তির হিসেবে। সেই ব্যাপারটা কিন্তু এবারে বিপিএল এ খুবই লক্ষণীয়। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, ধরে নেই সবচাইতে শক্তিশালী দুটো দলের কথা যদি বলি এবারের টুর্নামেন্টে, যারা ফর্মের বিচারে বা পারফরমেন্সের বিচারে বাকিদের অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে, একটা তো অবশ্যই রংপুর রাইডার্স, কারণ পরিসংখ্যান সে কথাই বলছে, 8 ম্যাচের 8টাতেই তারা জিতেছে, একমাত্র অপরাজিত দল। অন্যটি হচ্ছে ফরচুন বরিশাল, যারা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এবং কাগজে কলমে তাদের যে দলটা রয়েছে সেটা আসলে অনেকটা আন্ডার পারফর্ম করেছে এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত যদি বলা যায়। তো ধরে নিই এই দুটো দল যদি ফেস অফ করে, রংপুরকে কি তারপরে এগিয়ে রাখা যায় যে তারা 8টায় জিতেছে গ্রুপ স্টেজে বা রাউন্ড রবিন স্টেজে দুইবারই তারা বরিশালের সঙ্গে হেরেছে, এবং বরিশাল যে দুটো ম্যাচ হেরেছে সে দুটো রংপুরের সঙ্গেই। তো এক প্রকার কি বলা যায় যে রংপুর বরিশালের থেকে এগিয়ে, নাকি আসলেই যখন প্রেসার সিচুয়েশন আসবে কোনো নকআউট ম্যাচ কিংবা ফাইনালের কথাই বলি, সেখানে যদি এই দুটো দল মোকাবেলা করে সেই ক্ষেত্রে কোন দলটাকে আসলে এগিয়ে রাখা যেতে পারে বা কোন দল বেশি প্রস্তুত রয়েছে এই ধরনের টুর্নামেন্ট খেলার জন্য? প্রথমে রংপুরের কথা একটু বলে নিতে চাই। অবভিয়াসলি গ্লোবাল সুপার লিগ জেতার সময় বা যে প্রসেসে তারা জিতেছে, সেখানে কিন্তু টিমটা অনেক ভালো জেল করে গেছে, বন্ডিংটা দারুণ হয়েছে। এবং আসলে শুধুমাত্র কাগজে কলমে ক্রিকেটারদের তালিকা বাদ দিয়ে বা স্কোয়াডে ক্রিকেটারদের নামগুলো বাদ দিয়ে আপনার কিন্তু অনেক কিছু আপনার ফ্যাক্টরে রাখতে হবে। ফর এক্সাম্পল, হেড কোচের কথা যদি যাই, সেই জায়গাটায় মিকি আর্থারের মতো একজন বিশ্বমানের কোচ, তিনি কিন্তু হেড কোচের দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সে। আপনি যদি দেখেন তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের প্যানেল, সেখানেও কিন্তু মোহাম্মদ আশরাফুলের মতো লোকাল একটা সুপারলেটিভ ক্রিকেটিং ব্রেন এই দলটার সঙ্গে কাজ করছেন বহুদিন যাবত। এবং একটা আলাদা রকম বন্ডিং তাদের মধ্যে রয়েছে। যে ধরনের প্লেয়াররা তারা নিয়েছে, স্পেশালি ফরেন কোটার জায়গাটায়, সেখানেও কিন্তু খুবই ক্যালকুলেটিভ একটা জায়গায় তারা কাজ করেছে। কে কখন অ্যাভেলেবল থাকবেন সেই অনুযায়ী তারা তাদেরকে কন্ট্রাক্ট করেছে, এবং বেশিরভাগ খেলোয়াড়ই যারা আছেন তাদেরকে পুরো সিজনের জন্য রাখার চেষ্টা করেছে রংপুর রাইডার্স, যেটা তাদেরকে অনেকটাই সাহায্য করেছে দলের টিম কেমিস্ট্রি বিল্ড আপ করতে এবং টিম কম্বিনেশনটা সাজাতে। আর ফরচুন বরিশালের কথা বলতে হবে, অবভিয়াসলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা মোটামুটি একই সেট আপ নিয়ে এবারও বিপিএলটা খেলতে এসেছে। আগেরবার টিমের সাথে অবভিয়াসলি মেন্টর হিসেবে ডেভ ওয়াটমোর ছিলেন, বা অ্যাডভাইজার হিসেবে। সেই ব্যাপারটা হয়তো মিসিং রয়েছে এবার। তবে আগের থেকেও বেশি শক্তিশালী দলটা, কারণ তারা গতবারের যে যারা ফাইনালিস্ট ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান, সেখান থেকে কিন্তু বেশ কিছু বড় বড় নাম তাদের দলে ভিড়িয়েছে। তাওহিদ হৃদয় এই দলটায় যুক্ত হয়েছিলেন, তাকে কিন্তু কিনে নেওয়া হয়েছিল এবারের বরিশাল দলটা। এবং এছাড়া আমরা যদি তাদের ডেপথ দেখি স্কোয়াডে, সেটা হোক লোকাল ক্যাটাগরিতে হোক ফরেনার ক্যাটাগরিতে, খুবই খুবই দারুণ কিছু ক্রিকেটার তারা এনেছে এবং এন্টারটেইন করেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদেরকে। এবারে যাই ডাইরেক্ট কম্প্যারিজনে, শক্তি দুর্বলতার জায়গাগুলো কোথায় কোথায় রয়েছে। অ্যালেক্স হেলস যখন ছিলেন রংপুর রাইডার্সে, সেই সময়টাই কিন্তু মনে হচ্ছিল রংপুর রাইডার্সের ওপেনিং স্টিম বা টপ থ্রি যে জায়গাটা খুবই সলিড, এবং হতে পারে এবারে টুর্নামেন্টেরই সেরা টপ থ্রি বা এরকম একটা কিছু বলা যায়। তবে অ্যালেক্স হেলস চলে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, রংপুর রাইডার্সের টপ অর্ডার কিন্তু ক্লিক করতে পারছে না। শুরুর কয়েক ম্যাচে সাইফ হাসান খুব ভালো ব্যাটিং এর ঝলক দেখিয়েছেন, ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন, তবে ইদানিং কিছু ম্যাচে সাইফ কিন্তু ক্লিক করছেন না। এবং রংপুরের এখনকার যে লাইন আপ, সেখানে কিন্তু সাইফ হাসানকে 3 নম্বরে নামতে হচ্ছে। ওপেনিং স্লটের জন্য আরো একটা সমস্যায় রংপুর পড়েছে। অনেকক্ষণ ধরে তারা অনেকদিন ধরে অপেক্ষা করছিল সৌম্য সরকার কবে ফিরবেন তার ইনজুরি সেরে। এখনো পর্যন্ত কিন্তু ফেরেননি, এবং সিলেট পর্বে তাকে পাওয়া যায়নি, চিটাগাং পর্বেও তাকে পাওয়া যাবে না। ঢাকা পর্বে গিয়ে রংপুর কোয়ালিফায়ার্স যখন খেলবে, সেই সময় কি তিনি অ্যাভেলেবল থাকবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে তিনি চেষ্টা করছেন ফিরে আসার। সৌম্য যদি চলে আসেন, সেই ক্ষেত্রে স্টিভেন টেইলর এবং সৌম্যর একটা ওপেনিং পার্টনারশিপ দেখতে পারি। অথবা ইদানিং কালে যাকে ক্যারি করছে টপ অর্ডারের রংপুর, তৌফিক খান তুষার, তিনি হয়তো সৌম্যকে পার্টনার করতে পারেন। সেই ক্ষেত্রে স্টিভেন টেইলর তিনি হয়তো ড্রপ হয়ে যেতে পারেন, কারণ তিনি নিজেও কিন্তু খুব বেশি ভালো ফর্মে নেই। যে দুটো 30 রান তিনি করেছেন রিসেন্ট টাইমে, সেটাও কিন্তু খুব হাই স্ট্রাইক রেটে করতে পারেনি, স্ট্রাগল করছেন তিনি। সুতরাং অফ ফর্মের একজন ক্রিকেটার বলা চলে। তো সৌম্য সরকার ফিরলে আবার ইকুয়েশনটা অন্যরকম হয়ে যায়। তবে সৌম্য ফেরার আগ পর্যন্ত আসলে স্টিভেন টেইলর এবং তৌফিক খান তুষারের উপরে নির্ভর করতে হবে, কারণ অন্য যে ব্যাকআপ ওপেনার রয়েছেন আজিজুল হাকিম তামিম,
তাকেও সুযোগ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি। তো আমার মনে হয় বিজনেস এন্ডে এসে ফর্মুলাটা এত জলদি হয়তো পরিবর্তন করবে না, যেহেতু তুষার এবং টেইলার একসঙ্গে ব্যাটিং করছেন বেশ কয়েকটা ম্যাচ ধরে, তাদেরকেই হয়তো অ্যাজ এন ওপেনিং প্লেয়ার রাখবে রংপুর। অন্যদিকে আমরা যদি বরিশালের দিকে তাকাই, সেখানে আমরা বেশ কিছু ভিন্ন ভিন্ন কম্বিনেশনের আগে দেখেছি। কায়াল মায়াস যেটুকু সময় ছিলেন ফরচুন বরিশালে, তিনি ওপেন করেছেন কয়েকটা ম্যাচ, বাট ইদানিং কালে আমরা দেখছি নাজমুল শান্ত তামিম দিয়ে শুরু হয় ওপেনিং পার্টনারশিপটা মোটামুটি ভেঙে গেছে, এবং সেই জায়গাটায় দাভিদ মালান, যিনি এই দলটা শুরু থেকেই ছিলেন, শুরুর কয়েকটা ম্যাচে সুযোগ পাচ্ছিলেন না টিম কম্বিনেশনের কারণে, সেই দাভিদ মালান এবং তামিম ওপেন করছেন। তো এখন আপনাকে যদি চুজ করতে বলা হয়, আপনি কোন ওপেনিং পার্টনারশিপটার উপর বেশি রিলাই করবেন? তৌফিক, তুষার, স্টিভেন টেইলার, নাকি তামিম আর দাভিদ মালান? অবভিয়াসলি আপনি বলবেন তামিম, দাভিদ মালান বেশি রিলায়েবল। তো এই ওপেনিং স্লটের যদি কম্প্যারিজনে যাই, আমার কাছে অন্তত মনে হয় বরিশাল এই জায়গাটায় এগিয়ে রয়েছে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই যে চারটা পজিশন খুবই ক্রিটিক্যাল পজিশন টি20তে, কারণ শুরুতে উইকেট পড়ে গেলে পরবর্তী ব্যাটারদের কিন্তু একটা দায়িত্ব থাকে। যদি ওপেনাররা বা টপ অর্ডারের ব্যাটাররা একটা ভালো প্ল্যাটফর্ম দেন, সেটাকে বিল্ড করার যে ফেজটা, মিডল ফেজ, সেই জায়গাতেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল এই মিডল ওভার্স এর চারজন বা মিডল অর্ডার, টপ অর্ডার, মিডল অর্ডারের এই চারজন প্লে করেন। তো সেই জায়গায় কারা কারা আছে? রংপুর রাইডার্স এর ক্ষেত্রে যদি বলি, সবচেয়ে স্ট্রং কন্টেনশনে যে চারজন আছেন, অবভিয়াসলি 3 নম্বরে সাইফ হাসান, তার কথা বলছিলাম। এরপরে ইফতেখার আহমেদ, পাকিস্তানি রিক্রুট। এরপরে খুশদিল শাহ, এবং তারপর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এই সেটেল চারজন, আমার মনে হয় রংপুরের আসলে এই চারজনের কোনো ব্যাকআপ অপশনও তাদের স্কোয়াডে এই মুহূর্তে নেই, যাকে কিনা তারা ড্রাফট ইন করতে পারে এই জায়গাটায়। অবভিয়াসলি কার্টিস ক্যাম্পার আছেন, তবে ইফতেখার আর খুশদিল এতটা ভাইটাল রোল প্লে করছেন রংপুরের এই পারফরমেন্সের পেছনে, যে একটা দুইটা দিন ইফতেখার বা খুশদিলের খারাপ গেলেও আমার মনে হয় না তারা দল থেকে বাদ পড়বেন। ডেফিনেটলি এই দুজন বিদেশি থাকবেন, এবং কার্টিস ক্যাম্পার নিজেও যেহেতু বিদেশি, স্টিভেন টেইলারকে যদি না তারা সরিয়ে নেয়, সেই ক্ষেত্রে আসলে কার্টিস ক্যাম্পারের ম্যাচ পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তো কার্টিস ক্যাম্পার অপশন থাকলেও তাকে কিন্তু দলে ঢুকানো যাচ্ছে না। সুতরাং এই যে চারজন, এই চারজনই মোটামুটি আমার মনে হচ্ছে একেবারে ফাইনাল পর্যন্ত রংপুরের যেই স্টার্টিং ইলেভেন থাকবে, সেই স্টার্টিং ইলেভেন এই চারজন থাকবেনই থাকবেন, যার মধ্যে একজন সাইফ হাসান, একজন খুশদিল শাহ, একজন ইফতেখার আহমেদ এবং নুরুল হাসান সোহান। এবারে যাই ফরচুন বরিশালের 3 to 6 এই পজিশনগুলোর কারা কারা খেলছেন। তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী। এবারে বলুন, এই যে চারজনের কম্প্যারিজন বলছে, এখানে শক্তিতে কে এগিয়ে আছে? কাগজে কলমে চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন বরিশাল এগিয়ে আছে। যেই ধরনের অভিজ্ঞতা, যেই ধরনের লোকাল ট্যালেন্টের কালেকশন, এবং যেই ধরনের এক্সপার্টিস প্রয়োজন টি20তে, সেই একটা মাপের, একটা ওজনের একটা ব্যাটিং লাইন আপের এই চারজনের কথা আমরা কিন্তু বলতে পারি। আর অন্যদিকে রংপুর, তারা ইনফর্ম আছে সেটা কিন্তু বলা যায়, তবে নামে কিন্তু খুব একটা ভারী না। খুশদিল শাহ প্রায় প্রতি ম্যাচে রান পাচ্ছেন, সেটাতে কোনো সন্দেহ নেই। ইফতেখারও মোটামুটি প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করেছেন এখনো পর্যন্ত। তবে আপনি কি তাদেরকে আসলে লোকাল ক্রিকেটাররা যারা রয়েছেন, মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিম, তাদের থেকে কি খুব বেশি এগিয়ে রাখতে পারবেন? মোহাম্মদ নবীর থেকে খুব বেশি এগিয়ে রাখতে পারবেন? সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন এই জায়গাটায় আপনি বলতে পারেন যে না, ইনফর্ম থাকার বেসিসে রংপুর রাইডার্স বেসিক্যালি তাদের এই চারজনের উপরেই ভর করে তাদের ব্যাটিং পারফরমেন্সের জন্য, এবং এই কারণে এখনো পর্যন্ত যেহেতু টুর্নামেন্টে এই চারজনের রান অন্য এই চারজনের রানের থেকে বেশি, আমরা বলতে পারি যে রংপুরের জায়গাটায় হয়তো এগিয়ে আছে। তবে আমি তারপরেও 50-50 বলবো, কারণ নকআউট গেম, ক্রাঞ্চ ম্যাচ সিচুয়েশন, খেলাটা যখন আবার মিরপুরে ফিরে যাবে, উইকেটের কন্ডিশন কেমন হয় আমরা জানি না। তো টাফ কন্ডিশনসে আসলে কে বেটার করতে পারেন, সেই বেসিসে আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। তো বরিশাল বোধহয় একটু হলেও এগিয়ে থাকতে পারে, তারপরও আমি 50-50 বলবো। এরপরে আসি স্পিন ক্যাটাগরিতে কারা আছেন। শেখ মেহেদী রংপুরের জন্য ডেফিনেটলি সুযোগ পান, প্রত্যেক ম্যাচেই থাকবেন একটা অফ স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে। এবং রাকিবুলকে কিছু ম্যাচে তারা খেলাচ্ছে, কিছু ম্যাচে কামরুল রাব্বিকে খেলাচ্ছে। যখন দ্বিতীয় স্পিনার দরকার, স্পেশালিস্ট, তখন তারা রাকিবুলকে রাখে। যখন পেস বোলার একটা এক্সট্রা প্রয়োজন, বিশেষ করে রাতের খেলাগুলোতে, তখন কিন্তু আমরা দেখি কামরুল রাব্বিকে রংপুর রাইডার্স রাখছে। সুতরাং সেখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। তবে আমরা যদি এখন বরিশালের দিকে তাকাই, সেখানে ডেফিনেটলি তানভীর ইসলাম অটো চয়েস থাকেন, প্রত্যেক ম্যাচেই তিনি খেলছেন এবং খেলবেন, দলের মূল স্পিনার। মোহাম্মদ নবী তো অলরাউন্ড স্পিনার ক্যাটাগরিতে রয়েছেনই। রিশাদ হোসেনকে দেখছি কিছু ম্যাচ দেওয়া হচ্ছে, সুতরাং লেগ স্পিন অপশনটাও তারা অ্যাক্টিভেট করতে চায়, সাথে রিশাদের ব্যাটিংটাও তারা ইউটিলাইজ করতে চায়। আর অন্যদিকে আমরা যদি যাই ব্যাকআপ অপশনস এর দিকে, সেখানে কিন্তু নাইম হাসান, তাইজুল ইসলামের মতো ক্রিকেটাররা আছেন যারা এখনো পর্যন্ত দলেই সুযোগ পাননি বা কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি। সুতরাং সেখানে কিন্তু একটা ডেপথ তাদের রয়েছে,
এবং প্রয়োজনে কোনো চেঞ্জ তারা করলেও করতে পারে, বাট রিশাদ, তানভীর এই দুজন প্লাস মোহাম্মদ নবী, এই হচ্ছে তাদের বোলিং অ্যাটাক স্পিনে আমরা যদি বলি। আর অন্যদিকে রংপুর রাইডার্স এর হচ্ছে শেখ মেহেদী, যদি রাকিবুলকে খেলায় রাকিবুল, না হলে ইফতেখার আর খুশদিল। এবার আপনি বলুন কোন টিমের স্পিন ভ্যারিয়েশনটা বেশি? অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে এখানেও বরিশাল হয়তো একটু এগিয়েই থাকে। তারপরও রংপুরের বোলাররা ইনফর্ম আছেন। শেখ মেহেদী নতুন বলে বল করতে পারেন, পুরোনো বলেও ডেথ ওভার্স একটা ওভার হয়তো করতে আসতে পারেন। আর সেই এক্সপিরিয়েন্স তিনি দেখিয়েছেন, ম্যাচ উইনিং ক্যাপাবিলিটি দেখিয়েছেন। আর রাকিবুলও নতুন বলে বল করতে পারেন। সেই সাথে একটু তার দলে জায়গা নিয়ে একটু সমস্যা আছে, ইন অ্যান্ড আউট তিনি থাকছেন, সেটা একটা বিষয়। তবে অবভিয়াসলি মোটামুটি শেখ মেহেদীর উপরে নির্ভর করছে। এবং খুশদিল শাহ, তিনি কিন্তু খুব দারুণ বল করছেন। তো খুশদিল শাহ আমার মনে হয় যে দুই দলেরই যারা লেফট আর্ম স্পিনাররা আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো করছেন এই সময়টায়। তবে তানভীরকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। তো এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে বোলিং ভ্যারিয়েশন ওয়াইজ, যেহেতু লেগ স্পিন, অফ স্পিন, বাহাতি স্পিন বরিশালের আছে, আর অন্যদিকে রংপুর শুধুমাত্র অফ স্পিন এবং বাহাতি অর্থোডক্স স্পিন, সেই জায়গায় কিন্তু ভ্যারিয়েশনে বরিশাল এগিয়ে থাকে। তারপরও ফর্মের বিচারে বলতে পারি যে হ্যাঁ, সমানে সমান থাকতে পারে স্পিন ডিপার্টমেন্টটা, যদি আমরা স্টার্টিং 11 প্লেসের কথা বলি। এরপরে যাই অলরাউন্ডার ক্যাটাগরিতে। সাইফুদ্দিন আছেন রংপুর রাইডার্সে, ফাহিম আশরাফ আছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বরিশাল দলটায়। খুব টাফ চয়েস, বাট আমার কাছে মনে হয় এখানেও 50-50 ধরে নেওয়া যায়। দুজনেই ভালো করেছেন এবারে টুর্নামেন্টে। তবে সাইফুদ্দিন, তাকে খুব একটা বেশি ব্যাট করতে হয়নি, বল হাতেই যে কয়টা ম্যাচে সুযোগ পেয়েছেন কাজ করে দিয়েছেন। এখনো ইনজুরি থেকে যেহেতু ফিরছেন, পুরোপুরি 100% তার দিতে পারছেন কিনা সেটাও আমরা আসলে নিশ্চিত নই। তবে রিসেন্ট টাইমে বোলিংটা যেহেতু ভালো করছেন, দলটা ভালো সাপোর্ট পাচ্ছে, এবং যখন প্রয়োজন ব্যাট হাতে 4টা-5টা বল খেলার সুযোগ পেলেও কিন্তু তিনি বড় শট খেলে দিচ্ছেন। ঠিক একই কথা ফাহিম আশরাফের ক্ষেত্রেও খাটে। বোলিংটা তার এখনো পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরচুন বরিশালের জন্য। তবে ফাহিম আশরাফ আমার মনে হয় ইন হিজ ডে খুবই ডেঞ্জারাস একজন ব্যাটারও। তো এই জায়গাটাতেও খুব 50-50 রাখতে হচ্ছে দুটো দলকে। আর এখন যাই আমরা বোলিং এ, যে জায়গাটা আসলে ডিফারেন্স মেক করছে রংপুর রাইডার্স, পেস বোলিং ডিপার্টমেন্টের জায়গাটায়। আকিব জাভেদ, নাহিদ রানা, এই দুজন তো থাকেন। নাহিদ রানা যখন খেলতে পারছেন না একটা দুটো ম্যাচ, তখন রেজাউল রাজাকে টেস্ট করা হয়েছে, কামরুল রাব্বিকে দেওয়া হয়েছে সুযোগ। তো এই যে অপশনস গুলো রংপুরের, বিশেষ করে আকিব জাভেদ এবং নাহিদ রানা, দুজনেই আসলে এই পুরো টুর্নামেন্টের ফাস্টেস্ট দুজন বোলার, এবং একই দলে খেলছেন, একজন বাহাতি পেসার, একজন ডানহাতি পেসার। দুজনেই খুবই ইমপ্রেসিভ। এবং আমার কাছে মনে হয় যে রংপুর আলাদা করে যে একটা পোটেন্ট ফোর্স, বা তাদের যে আসলে টিমের ব্যালেন্সটা তৈরি হয়েছে এই দুই ফাস্ট বোলারকে সাথে পাওয়াতে, তাদের বোলিং এর স্ট্রেংথটা অনেক অনেক বেড়ে গেছে। এবং আকিব জাভেদ তো এই পুরো টুর্নামেন্টে আমি বলবো সবচেয়ে ইমপ্রেসিভ বোলিং পারফরমেন্স এখনো করেছেন। যদিও স্ট্যাটিস্টিক্যালি তাসকিন উইকেট টেকিং এ সবার উপরে আছেন, তবে এফেক্টিভনেস এর দিক থেকে আকিব জাভেদ কিন্তু খুব দুর্দান্ত করছেন এই টুর্নামেন্ট, এবং একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন রংপুর রাইডার্স এর জন্য। আর অন্যদিকে বরিশালের কথা যদি বলি, ডেফিনেটলি তারা বিগ নেমস এনেছিল। শাহিন আফ্রিদি, যিনি এসেছিলেন, কয়েকটা ম্যাচ খেলেছেন, চলে গেছেন। এখন কিন্তু খেলছেন জাহানদাদ। জাহানদাদের সাথে ফুলারকেও আপনি এক্সচেঞ্জ করতে পারেন। জেমস ফুলার এখনো ম্যাচ না পেলেও তিনি কিন্তু খুবই চমৎকার একজন বোলিং অলরাউন্ডার। তো তাকে কিন্তু পেস বোলিং ক্যাটাগরিতে আপনি মিস আউট করতে পারবেন না। জাহানদাদও ইদানিংকালে বেশ ভালো করছেন, পাকিস্তানের এই বাহাতি পেসার। এর সাথে যদি বলি রিপন মন্ডল, তিনি কিন্তু দুর্দান্ত বল করছেন। এবং রিপন মন্ডল ইমপ্রেস করেছেন গত দুটো ম্যাচে, এবং আমার কাছে মনে হচ্ছে তিনি এত ভালো বল করছেন, রিজার্ভ বেঞ্চে বসে থাকা এবাদত হোসেন এখনো পর্যন্ত কিন্তু সুযোগ পাচ্ছে না রিপন মন্ডলের ভালো বোলিং এর জন্য। তো এখন যদি আমরা যাই নাহিদ রানা, আকিব জাভেদ, অন্যদিকে রিপন মন্ডল, জাহানদাদ বা জেমস ফুলার, এই ক্ষেত্রে আপনি কি চুজ করবেন? আমার কাছে মনে হয় এই জায়গাটায় এই মুহূর্তে রংপুর অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এই দুজন ক্রিকেটার শুরু থেকে বেশ ভালো খেলছেন, খুব ভালো ফর্মে আছেন, এবং অনেক গতিতে বল করতে পারেন। সেই বিষয়টা রয়েছে। এক্সপিরিয়েন্সটা খুব বেশি না হলেও আমার মনে হয় পোটেনশিয়ালের দিক থেকে তাদের পারফরমেন্স এবারে বিপিএল এ খুবই খুবই ভালো। এবং সেই দিক থেকে আমি বলবো পেস অ্যাটাকের জায়গাটায় আমার মনে হয় এই মুহূর্তে রংপুর রাইডার্সকে এগিয়ে রাখা যায়। তো এত নেকের নেক একটা দল, এবং বিশেষ করে ব্যাটিংটা আমি বলবো বরিশাল এতটা আন্ডার পারফর্ম করেছে, এই কারণে হয়তো মনে হতে পারে যে না, কি বা কেমন করছে বরিশাল। বাট আপনি তাদের লাইন আপটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা শক্তিশালী দল তারা, এবং নিজেদের দিনে যখন প্রয়োজন হবে তখন ঠিকই দেখবেন যে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছেন। তো রাউন্ড রবিন ফেজের খেলায় সবাই জানে যে আসলে প্লে অফ নিশ্চিত করতে পারা হচ্ছে প্রথম ধাপ। তো সেই ধাপটা মোটামুটি এই দুটো দল তো পেরিয়ে যাচ্ছে। পরবর্তীতে হবে আসল লড়াই, যখন নকআউট প্রেশারটা থাকবে, ম্যাচ হারলেই বাদ, কিংবা ট্রফির জন্য ফাইট। এই সিচুয়েশন গুলোতে আসলে এক্সপিরিয়েন্স কাউন্ট করে, এবং এই কারণেই আপনি বরিশালকে সেকেন্ড বেস্ট বলতে পারবেন না। আমার কাছে অন্তত মনে হচ্ছে যদি রংপুর বরিশাল সামহাও ফাইনালে চলে যায়, খুবই খুবই ডিফিকাল্ট হবে প্রেডিক্ট করা আসলে উইনারটা কে হচ্ছে। এবং
ইন আ ওয়ে আমার কাছে মনে হয় রংপুর এখনো তাদের বিগেস্ট প্রেশার গুলো ফেস করেনি। যেভাবে পার করে তারা চলে এসেছে বরিশালের বিরুদ্ধে রাউন্ড রবিন স্টেজে বা অন্য দলের বিরুদ্ধে যেভাবে খেলছে, তাদের বেশ কিছু দুর্বলতা কিন্তু এক্সপোজড এখনো হয়নি। আর বরিশাল পুরোপুরি সেকেন্ড গিয়ারে এখনো পর্যন্ত খেলছে আমার যতদূর মনে হচ্ছে। তো তাদের অনেক গিয়ার উপরে ওঠা বাকি আছে। দুই টিমই যখন তাদের বেস্ট খেলাটা খেলবে, ইট উইল বি সো ডিফিকাল্ট টু প্রেডিক্ট আসলে জয়টা কার পক্ষে আসবে। আপনারা কি মনে করেন? বরিশাল কি এগিয়ে আছে নাকি রংপুর এগিয়ে আছে শক্তিমত্তার দিক থেকে? জানাতে ভুল করবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিবির সাথে। Stay awesome, stay all sport with All Sport ABP.